গল্পটা শুরু হয় স্পেনের একটি কারাগারে। সেখানে ম্যানুয়েল নামে একজন হিসাব রক্ষককে ৮ বছরের সাজা কাটানোর জন্য আনা হয়। নতুন বন্দীদের পোশাক খুলে তল্লাশি করে তাদের কক্ষে পাঠানো হতো। এরপর ডোমিঙ্গো নামে এক ওয়ার্ডেন ম্যানুয়েলকে $50 তার পোশাক বিক্রি করতে প্রস্তাব দিল, কিন্তু ম্যানুয়েল তা প্রত্যাখ্যান করল। তখন ডোমিঙ্গো বলল ওই পোশাক বেশি দিন টিকবে না। তবুও ম্যানুয়েল রাজি হল না। এই কারণে তাকে ঘুমানোর জন্য কোনো গদি দেওয়া হলো না, কারণ বন্দীদের গদি কিনতে $50 জমা দিতে হতো। তাকে মাত্র 1 বালতি জল দেওয়া হয়েছিল, যা তাকে 3 দিন ধরে ব্যবহার করতে হতো। এই কারণে ম্যানুয়েল শুরুতেই অনেক সমস্যার মধ্যে পড়ল। বেচারা অনেক দিন গোসলও করতে পারল না। ময়লার কারণে তার শরীরে কৃমি জন্মালো এবং শরীর খুব দুর্বল হয়ে গেল। ঠিক তখন ব্ল্যাকি নামে এক বন্দী তাকে খাবার দিতে এসে কয়েকটা সিগারেট দিয়ে বন্ধুত্বের হাত বাড়াল। কোনোভাবে দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু ম্যানুয়েল বুঝতে পারছিল না সে আদৌ কোনোদিন এখান থেকে মুক্তি পাবে কিনা। এই কঠিন সময়ে ম্যানুয়েল নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং দেয়ালে জোরে জোরে আঘাত করতে লাগল। জেলের প্রধান ওয়ার্ডেন মরিনো খবর পেয়ে তাকে প্রহার করার নির্দেশ দিল। 3 সপ্তাহ পর ম্যানুয়েলকে প্রধান কারাগারে পাঠানো হলো, যেখানে শুধু ব্ল্যাকি তাকে স্বাগত জানাল। এখানে ম্যানুয়েলকে ব্ল্যাকি ও পিনো নামে বন্দীদের সঙ্গে এক কক্ষে থাকতে হলো। পিনো তার অনেক বই এবং বিরল পোশাকের জন্য পরিচিত ছিল। এদিকে ব্ল্যাকির স্ত্রী ও সন্তানরা নিয়মিত দেখা করতে আসত। ম্যানুয়েলও আশা করছিল তার বান্ধবী আসবে, কিন্তু তার বদলে বান্ধবীর বোন লুসিয়া এসে জানালো তার বোন আর ম্যানুয়েলের সঙ্গে দেখা করতে চায় না, তাই চিঠি লেখারও দরকার নেই। এরপর ম্যানুয়েল জেলে দুর্ব্যবহারের শিকার হতে লাগল। একদিন আরাবেলা নামে এক গ্যাংস্টার তার সঙ্গীদের নিয়ে ম্যানুয়েলের পোশাক কেড়ে নিল। ম্যানুয়েল এ নিয়ে ডোমিঙ্গোর কাছে অভিযোগ করতে গেল, কিন্তু ডোমিঙ্গো বলল এখানে অভিযোগ করতেও $300 খরচ হয়। পরে ম্যানুয়েলের সঙ্গে আন্দ্রেস নামে এক বন্দীর পরিচয় হল। আন্দ্রেস তাকে বিনা দামে পোশাক দিল এবং ডাক্তার বনি নামে আর এক বন্দীর কাছে নিয়ে গেল। ডক্টর বনি তাকে ডাক্তার দেখালেন, যিনি তার চিকিৎসা করলেন। পরে বনি তাকে বন্দীদের অধিকারের জন্য গঠিত দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু ম্যানুয়েল ভয়ে রাজি হল না। পরের দিন কিছু বন্দী সাজা মৌকুফের দাবিতে অবস্থান কর্মসূচির কথা বলছিল, কিন্তু ব্ল্যাকি ও পিনো মজা করে বলল এসব শুধু স্বপ্ন হয়েই থাকবে। তখন ডক্টর বনি দাঁত পরীক্ষার অজুহাতে ম্যানুয়েলকে কাগজে শান্তির স্লোগান লিখতে বললেন, যাতে কেউ তার হাতের লেখা চিনতে না পারে। শেষমেশ ম্যানুয়েল রাজি হল এবং রাতে গোপনে লিফলেট লিখে পুরো জেল জুড়ে ছড়িয়ে দিল, যাতে সবাই একত্রিত হয়। অন্যদিকে ব্ল্যাকি ম্যানুয়েলকে তার কষ্টের গল্প বলল। সে স্ত্রী ও সন্তানদের ভীষণ মিস করছে, অথচ তার সাজা শেষ হতে এখনও 20 বছর বাকি। শীঘ্রই এক সকালে হঠাৎ রক্ষীরা ব্ল্যাকি ও আরও 2 বন্দীকে ধরে নিয়ে গেল। কিছুক্ষণ পর মরিনো এসে জানাল ব্ল্যাকি জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে মারা গেছে, কিন্তু সবাই জানত আসলে তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। রান্নাঘরে মাটি খুঁড়ে প্রমাণ পাওয়া গিয়েছিল যে ব্ল্যাকি পালানোর পরিকল্পনা করছিল। সব দেখে ম্যানুয়েলের মন ভেঙে গেল। সে রেগে গিয়ে লিফলেটগুলো পুরো জেলে এবং বাইরে ছুঁড়ে দিল। শীঘ্রই রক্ষীরা তাকে ধরে বেধড়ক মারল। পরে লুসিও আবার দেখা করতে এসে জানাল দেশের পরিস্থিতি বদলাচ্ছে। এখন সারা দেশের মানুষ বন্দীদের অধিকার নিয়ে কথা বলছে। কয়েকদিনের মধ্যেই অনেক লোক এসে কারাগারের গেটের সামনে বসে পড়ল। এমনকি একটি মোরগের পায়ে বন্দীদের শাস্তি ক্ষমা করো লিখে জেলের ভেতরে ছেড়ে দিল। মোরগ ধরতে রক্ষীরা দৌড়াদৌড়ি করায় বন্দীরা আনন্দ পেল। পিনো এতদিন ভেবেছিল বন্দীদের আওয়াজ তোলাটা নিরর্থক, কিন্তু এবার সেও ম্যানুয়েলের মতো স্বাধীনতার জন্য আওয়াজ তোলার সিদ্ধান্ত নিল। সে প্রথমেই ক্যাম্পোর নামে এক বন্দী ও তার সঙ্গীদের ব্লক থেকে বের করে দিল, কারণ তারা আসলে রক্ষীদের গুপ্তচর ছিল। এভাবেই সময় কেটে গেল। শীঘ্রই 1977 সাল এলো, যখন স্পেনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তখন পিনো, বনি ও ম্যানুয়েল একসাথে মার্বেলা নামে এক বন্দীর সঙ্গে দেখা করতে গেল। মার্বেলা একটি বিশেষ কক্ষে থাকত, যেখানে তার সব আরামায়েশ ছিল। পিনো তাকে স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে বলল, কিন্তু মার্বেলা অস্বীকার করল। তখন পিনো তার সামনে একটি আংটি রাখল, যা আসলে মার্বেলার ছেলের ছিল। সে মনে করিয়ে দিল কিভাবে ডোমিঙ্গো মার্বেলার ছেলেকে হত্যা করেছিল। এটা দেখে মার্বেলার প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠল। শেষমেশ সে পিনোর সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিল।
অবশেষে পিনো আর ম্যানুয়েল নিজেদের ঘরে ফিরে এলো, কিন্তু তাদের পেছনে রক্ষীরা পুরো ঘরটা তছনছ করে দিল এবং পিনোর সব বই একসাথে জড়ো করে আগুন ধরিয়ে দিল। পরদিন সকালে নাস্তার পর হঠাৎ এক বন্দী জোরে চিৎকার করতে শুরু করল। রক্ষী তাকে জাগাতে আসতেই পরিকল্পনা মতো সে রক্ষীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বন্দী করল। এরপর পিনো, বনি আর ম্যানুয়েল বাকি বন্দীদের নিয়ে রক্ষীদের ওপর আক্রমণ করে তাদেরও বন্দী করে ফেলল। তারা জুড়ে তাণ্ডব চালালো এবং সর্বত্র আগুন লাগিয়ে দিল। শীঘ্রই তারা কারাগারের ছাদে উঠে গেল। বাইরে থেকে রক্ষীরা তখন তাদের দিকে রাবার বুলেট ছুটতে শুরু করল। এই বিদ্রোহে পুরো দেশ বন্দীদের সমর্থন জানাল। অবশেষে জেল কর্তৃপক্ষ বন্দীদের দাবি শোনার সিদ্ধান্ত নিল। তখন ম্যানুয়েল আর বনি বন্দীদের পক্ষ থেকে অফিসারদের সঙ্গে কথা বলতে গেল। কিছুক্ষণের মধ্যেই জেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে একটি সভা করল এবং সব শর্ত অনুমোদন করল। এরপর বন্দীরা তাদের প্রতিবাদ থামিয়ে দিল। কিন্তু হঠাৎ এক বন্দী লক্ষ্য করল যে যিনি বিচারক সেজে এসেছেন তিনি আসল বিচারক নন, বরং আর এক কারাগারের একজন অফিসার। তখনই তারা বুঝল মরিনো প্রতারণা করেছে শুধু বিদ্রোহ দমন করার জন্য। হঠাৎ রক্ষীরা বন্দীদের ওপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক প্রহার শুরু করল। সন্ধ্যায় বনি আর ম্যানুয়েলকে অফিসে ডাকা হলো। মরিনো তাদের একটি কাগজে স্বাক্ষর করতে বলল। কাগজে লেখা ছিল তাদের দুজনকে অন্য কারাগারে পাঠানো হবে এবং 2 বছরের মধ্যে মুক্তি দেওয়া হবে। কিন্তু যদি তারা স্বাক্ষর না করে তবে কারাগারের সহিংসার অপরাধে তাদের সাজা আরও 10 বছর বাড়ানো হবে। ম্যানুয়েল স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হল না। পরদিন সকালে সে দেখল রক্ষীরা বনিকে অন্য কারাগারে পাঠাচ্ছে। এর মানে বনি লোভে পড়ে মরিনোর শর্ত মেনে নিয়েছিল। এরপর লুসিয়া আবার ম্যানুয়েলের সঙ্গে দেখা করতে এসে বলল তার বোন যখন সমস্যার সময় তাকে ছেড়ে গেছে সে সারা জীবন ম্যানুয়েলের পাশে থাকবে। এটা শুনে ম্যানুয়েল খুশি হল। কিন্তু হঠাৎ রাতেই কিছু রক্ষী জোর করে ম্যানুয়েল আর পিনোকে ধরে নিয়ে গেল। পরে তারা জানতে পারল তাদের লাশ স্পেনা কারাগারে পাঠানো হয়েছে, যেটি স্পেনের সবচেয়ে ভয়ঙ্কর জেল। সেখানে পৌঁছানো মাত্রই তাদের ইঞ্জেকশন দেওয়া হলো, যাতে তাদের শরীর ভেতর থেকে খারাপ হতে লাগল। তারপর তাদের প্রহার করা হলো এবং ভয়ঙ্কর নির্যাতন চালানো হলো। অল্পদিনের মধ্যেই তারা এতটাই অসুস্থ হয়ে পড়ল যে ডাক্তার ডাকাতে বাধ্য করা হলো। তারা ডাক্তারকে সব কিছু জানালো এবং সাহায্য চাইল। অবশেষে ডাক্তারের রিপোর্টের পর পিনো আর ম্যানুয়েলকে আবার আগের কারাগারে ফিরিয়ে আনা হলো। সেখানে বন্দীরা তাদের বীরের মতো স্বাগত জানালো। আবার সবাই মিলে অধিকারের দাবিতে আওয়াজ তুলল। এবার তারা নতুন পরিকল্পনা করতে শুরু করল কিভাবে পুরো দেশের বীর হবে। কিছুদিন পর এক নেতা কারাগারে দেখা করতে এলেন। ম্যানুয়েল তাকে খোলাখুলিভাবে বন্দীদের ওপর চলা নির্যাতনের কথা বলল। অল্পদিনের মধ্যেই এই খবর পুরো দেশে ছড়িয়ে পড়ল। এরপর একদিন ম্যানুয়েল দেখল রুবি নামে এক তরুণ বন্দী এক প্রহরীর সঙ্গে গোপনে কথা বলছে। তখনই তার মনে সন্দেহ জাগল। এক রাতে রুবি সুযোগ নিয়ে মা বেলার বিশেষ কক্ষে ঢুকে তার এক সঙ্গীর সঙ্গে মিলে মা বেলাকে ছুরিকাঘাত করে হত্যা করল। রক্ষীরা তাকে বলেছিল যদি মা বেলাকে হত্যা করে তবে কক্ষের সব জিনিস তার হবে। তবে রুবি ম্যানুয়েলের ক্ষতি করেনি। কিছুদিন পর খবর এলো সরকার বন্দীদের দাবি মানতে অস্বীকার করেছে। এতে সবার মনোবল ভেঙে গেল। ম্যানুয়েলে অনুভব করল হয়তো সে কখনোই মুক্তি পাবে না। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। তারপর পিনো ম্যানুয়েলকে নতুন এক পরিকল্পনার কথা বলল। সে ম্যানুয়েলকে কারাগারের একটি পুরনো লিফট দেখালো যেটায় কেউ যাতায়াত করে না। নিচে নেমে পিনো বলল যদি এখানে খুঁড়ে একটা সুড়ঙ্গ বানানো যায় তবে তারা পালাতে পারবে। সুড়ঙ্গ দিয়ে ড্রেনের ভেতর ঢুকে তারা বাইরে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এর জন্য হাতে মাত্র 3 সপ্তাহ সময় ছিল, কারণ 3 সপ্তাহ পর কারাগারে মেরামতির কাজ শুরু হবে। তবে খোঁড়াখুড়ির শব্দে রক্ষীরা টের পেতে পারে, তাই তারা আরও কয়েকজন বন্দীকে পরিকল্পনায় নিল। পরিকল্পনা ছিল কেউ বাইরে ফুটবল খেলবে যাতে ভেতর থেকে আসা শব্দ ঢেকে যায়। কাজ শুরু হলো, কিন্তু একদিন রুবি আর তার সঙ্গী সুড়ঙ্গের সন্ধান পেল। এখন এত পরিশ্রম নষ্ট হতে দেওয়া যাবে না ভেবে পিনো আর ম্যানুয়েল তাদেরও দলে নিল।
একদিন ম্যানুয়েলের আইনজীবী এসে জানালেন তার মামলার শুনানি আবার হবে, কিন্তু ম্যানুয়েল এখন আইনের ওপর আস্থা হারিয়েছিল। এদিকে খনন কাজ দ্রুত এগোতে লাগল। অবশেষে সেই দিন এলো যেদিন তাদের পালাতে হবে। যাওয়ার আগে পিনো ম্যানুয়েলকে নতুন পোশাক দিল, যাতে বাইরে কেউ সন্দেহ না করে। এরপর বন্দিরা বিভিন্ন পথে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেল। পিনো আর ম্যানুয়েল বাসস্টপ থেকে একটি বাসে উঠল। দুর্ভাগ্যবশত কিছু বন্দি পুলিশের হাতে ধরা পড়ল, কিন্তু পিনো আর ম্যানুয়েল 5 ঘন্টা ভ্রমণ করে এক নতুন শহরে পৌঁছে গেল এবং সেখান থেকে আলাদা পথে চলে গেল। তখন ম্যানুয়েল দেখল পিনো তার পোশাকের ভেতরে অনেক টাকা আর একটি নতুন পরিচয়পত্র রেখে দিয়েছে। এতে তার লুকিয়ে থাকা সহজ হবে। এটা দেখে ম্যানুয়েল খুব খুশি হল। অবশেষে সে লুসিয়ার কাছে পৌঁছে তার সঙ্গে নতুন জীবন শুরু করার পথে রওনা হল।